আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা ফাইনাল ইয়ারে। আমরা জানি 15 তারিখে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের পরীক্ষা। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব উইথ টপিক অ্যানালাইসিস এবং এরিয়া অ্যানালাইসিস। অর্থাৎ এই শেষ মুহূর্তে এসে আমরা এমন কিছু এমসিকিউ দেখব যেটার টপিক তুমি যদি সেম টপিক পড়ে যাও ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবা। তো চলো আমরা ক্লাসে শুরু করি। সবার প্রথমে দেখো বলছে যে লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি। আমরা জানি লোহিত রক্তকণিকা একটা গোল আকার একটা রক্তকণিকা, যার মাঝখানে বিশাল বড় একটা কি থাকে, হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনই বললাম একটা প্রোটিন জাতীয় পদার্থ, কারণ আমরা জানি হিমোগ্লোবিনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হিম, এটা হচ্ছে আমাদের আয়রন ঘটিত, আর একটা হচ্ছে আমাদের গ্লোবিন, তাই না, আর একটা হচ্ছে আমাদের গ্লোবিন। তো এই গ্লোবিনটাই অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই হিমোগ্লোবিনটা হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন। আমরা সবাই জানি ইনসুলিন, অ্যালবুমিন, হিম, আমরা সবাই জানি এটা আসলে লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন না, কারণ হিম হচ্ছে আয়রন গঠিত প্রোটিন। আর একটু সুন্দর করে বললে, হিমটা যখন লিভারে যায়, হিমটা যখন কিসে যায়, লিভারে যায়, তখন সে ফার্স্ট অফ অল বিলিভার্ডিনে পরিণত হয়। কিসে কিসে পরিণত হয়? বিলিভার্ডিন। মনে রেখো, বিলিভার্ডিন, এবং বিলিভার্ডিন সবার শেষে পরিণত হয়ে যায় হচ্ছে বিলিরুবিনে। কিসে পরিণত হয়ে যায়? বিলিরুবিন এ পরিণত হয়ে যায়। এবং মাথায় রাখবা, রুবির জন্ডিস হয়েছে, দ্যাট মিনস জন্ডিস হলে কি হয়ে যায়, চোখ মুখ নাক সব হলুদ হয়ে যায় না, অর্থাৎ বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ, তাহলে বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে সবুজ। ঠিক আছে, এখন আসো আসলে এই প্রশ্নটা কোন টপিকের আন্ডারে সেইটা বুঝি। দেখো, এমসিকিউ টপিক সাজেশন, লোহিত রক্তকণিকা, এইখান থেকে তিনটা প্রশ্ন, শ্বেত রক্তকণিকা দুইটা প্রশ্ন, রক্ততঞ্চন থেকে দুইটা প্রশ্ন, রক্তরস দুইটা প্রশ্ন, হৃৎপিণ্ড দুইটা প্রশ্ন। অর্থাৎ তুমি এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এর যেই কাজ, এবং শ্বেত রক্তকণিকা যে আমরা জানি দুই প্রকার, এক গ্রানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। এক গ্র্যানুলোসাইট কারা? আইট ফিল যুক্ত, অর্থাৎ দানা যুক্ত, দানা দ্বারা ফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর মোনোসাইট, মোনোসাইট, লিম্ফোসাইট, এই দুটো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এই যে ডিফারেন্সিয়েট অর্থাৎ ক্লাসিফিকেশনটা সাথের কাজ। এরপর হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চনের যে পৃষ্ঠাটা আছে, কিভাবে কিভাবে রক্ততঞ্চন হয়, রক্ততঞ্চনের ক্লটিং ফ্যাক্টর, লাস্ট আছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের গঠন। ঠিক আছে, ওভারঅলটা পড়ে গেলে তুমি ইনশাআল্লাহ একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। কাফফার সেল কোন অঙ্গে থাকে আমরা সবাই জানি, সেটা হচ্ছে লিভার বা যকৃতে হচ্ছে কাফফার সেল থাকে। এটা হচ্ছে লিভারের ম্যাক্রোফাজ। লিভারের কি? ম্যাক্রোফাজ। আমরা জানি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ম্যাক্রোফাজের বিভিন্ন নাম আছে, তো সেইটাই অনুযায়ী হচ্ছে কাফফার, যকৃতে অবস্থিত ম্যাক্রোফাজকে কাফফার সেল বলা হয়। এই যে এমসিকিউটা কোন টপিকের আন্ডারে পড়ছে, দেখো যকৃতের মধ্যে পড়ছে 100%। তুমি যদি যকৃতের গঠন খেয়াল করো, যকৃত থেকে আমাদের কি কি পড়তে হবে? গঠন। এখান থেকে বললাম বিগত বছরের প্রশ্ন আসছে যে আমাদের টোটাল যকৃতটা যে কি আবরণে আবৃত, আমরা জানি গ্লিসন্স ক্যাপসুল। আর ডান খণ্ড এবং বাম খণ্ড, এই যে যকৃতের মাঝখানে একটা লিগামেন্ট থাকে, যেটার নাম কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট। কি লিগামেন্ট? ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, অগ্ন্যাশয়। তাহলে যকৃত থেকে গঠন শেষ, গঠনের পরে এর যকৃতের বিভিন্ন ভূমিকা দেখবা, যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা, তুমি এই ভূমিকাটা পড়ে যাবা, তুমি এই ভূমিকাটা খুব সুন্দর করে পড়ে যাবা। ঠিক আছে, এন্ড লাস্ট অফ অল যকৃতের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আণুবীক্ষণিক গঠন। আণুবীক্ষণিক বীক্ষণিক গঠন কেমন? এই তিনটা জিনিস আমাদের যকৃত থেকে খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো অগ্ন্যাশয়। অ্যাকচুয়ালি অগ্ন্যাশয়ের যে কোষ, অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষ সমূহ আছে, সেই কোষ এবং অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এনজাইম সমূহ, এই দুইটা জিনিস পড়লেই হয়ে যাবে। এরপর আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে কি হরমোন বা কি এনজাইম বা কি রস ক্ষরণ হয়, আর আছে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক প্রক্রিয়া। এইখানে মেইনলি তোমার লাগবে সেটা হচ্ছে আন্ত্রিক রস আর অগ্ন্যাশয় নিঃসৃত এনজাইম সমূহ, আর কোন খাদ্য কোনটার উপর কি পরিপাক প্রক্রিয়া করে, অর্থাৎ ক্ষুদ্রান্তে কোন এনজাইম বা
রসটা যায় কোন খাদ্যের উপর ক্রিয়া করে কিসে পরিণত করে, ঠিক আছে। এইটা যে বললাম একটা ছক আছে দেখবা, বড় ছক, অগ্ন্যাশয় রস নিঃসৃত এনজাইম এত এত এত, প্রোটিন পরিপাক করতেছে এত, লিপিড পরিপাক করতেছে এত, আবার আন্ত্রিক রসে উপস্থিত এনজাইম এত এত এত, প্রোটিন আমিষ, প্রোটিন শর্করা লিপিড পরিপাক করতেছে এত এত। ওই ছকটা আমাদের এখান থেকে লাগবে। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? তো আমরা জানি যে সিন্যাপসিস, সিন্যাপসিস মানেটা আসলে কি? সিন্যাপসিস মানেটা হইতেছে জোর বাঁধা। সিন্যাপসিস মানে কি? জোর বাঁধা, এটা আমরা সবাই জানি। তাহলে এই যে জোর বাঁধার জ দিয়ে আমরা কি মনে রাখছিলাম যেন? জাইগোটিন। জোর বাঁধা জাইগোটিন, সিন্যাপসিস শব্দের অর্থই হচ্ছে জোর বাঁধা, জোর বাঁধার জ দিয়ে জাইগোটিন। তাহলে এই প্রশ্নটা কোন টপিক থেকে করা হয়েছে দেখো, আমাদের যে মিওসিস একের যে উপপর্যায় আছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই 5টা উপপর্যায়ের কোন কোন উপদশায় কি কি হচ্ছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ মিওসিস একের উপপর্যায় সমূহ, মিওসিস একের কি পর্যায়? মিওসিস একের উপপর্যায় সমূহ, উপপর্যায়ের যে মেইন মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো পড়ে যাবে। ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এরপর আছে ক্যারিওকাইনেসিস, থেকেই 3টা প্রশ্ন দিছে, কারণ আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, মাইটোসিসের যেটা ক্যারিওকাইনেসিস আমাদের বললাম মাইটোসিস সমবিভাজন, কারণ কি আমাদের সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস বললাম একবারই হয়, আর মিওসিসকে বলা হচ্ছে ক্রোমোজোম একবার বাট নিউক্লিয়াস দুইবার। বলছি ক্রোমোজোমের ক একের ক, তাহলে ক্রোমোজোম কয়বার? একবার। নিউক্লিয়াস কয়বার? দুইবার বিভাজিত হয়, মনে রাখো। আবার আরেকটা জিনিস একটু এক্সট্রা ইনফো দিয়ে রাখি, খুবই খুবই ইম্পর্টেন্ট, কোষের মৃত্যু, এই জিনিসটা সাথে একটু পড়বা, সেটা হচ্ছে কোষের মৃত্যু। কোষের কি? কোষের মৃত্যু। আমরা জানি কোষের মৃত্যু 2 ভাবে হয়, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, যেটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কি বলছি আমার সাথে বলো? অ্যাপোপ্টোসিস বা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর একটা হচ্ছে নেক্রোসিস বা কোনো বিষাক্ত পদার্থের কারণে অক্সিজেনের অভাবে যখন কোষ মারা যায় তখন সেটা কি বলবো? নেক্রোসিস। সহজভাবে বলবা, বুঝবা এবং মনে রাখবা, জেনেটিক বাদে বাকি সব প্রকারে যদি কোনো কোষ মারা যায় সেটাকে আমরা কি বলবো? নেক্রোসিস বলবো। ভালো কথা। এরপর আমরা চলে যাই, অক্সিসোম কোন অঙ্গাণুর অংশ? এই টাইপের প্রশ্ন প্রতিবার ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে দিবেই দিবে। এইটা আসলে আমরা জানি অক্সিসোম মাইটোকন্ড্রিয়ার অঙ্গাণুর অংশ। এই টপিকটা আসছে অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া থেকে 6টা কোশ্চেন, প্লাস্টিক 4টা কোষ, 3টা কোষ ঝিল্লি, একটা রাইবোসোম, নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড। অ্যাকচুয়ালি তোমাকে বলবে ক্রিস্টি কোথায় পাওয়া যায়, কিংবা গ্রানাম কোথায় পাওয়া যায়, থাইলাকয়েড কোথায় পাওয়া যায়, এই টাইপের কোশ্চেন গুলাই বললাম প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে দেয় বায়োলজিতে। সো তুমি জাস্ট একটু মাথায় রাখবা মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ, প্লাস্টিডের গঠন ও কাজ, কোষের যে প্রকারভেদ, আদি কোষ এবং প্রকৃত কোষের যে ছক, শেষে আছে কোষ ঝিল্লি, ফ্লুইড মোজাইক মডেল, কে দিছে? সিঙ্গার নিকলসন। ওই মডেলটা সুন্দর করে পড়ে যাবা। রাইবোজোমের গঠন ও কাজ, নিউক্লিয়াসের দেখবা যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর কাজ, এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ একটু সুন্দর করে রিডিং পড়ে যাও। আচ্ছা, চলে আসো ম্যান্টল কোন পর্বে বৈশিষ্ট্য? দ্বিতীয় পত্র থেকে আসছে। আমরা সবাই জানি মতে হচ্ছে মলাস্কার যেই বাইরের যে শামুকের যে খোলস, এটাই ম্যান্টল দ্বারা নির্মিত। তো এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? সেটা হচ্ছে তোমার মেইন পর্ব, অর্থাৎ মেইন পর্বের বৈশিষ্ট্য, মেইন পর্বের মেইন বৈশিষ্ট্য কখনোই ভুল করা যাবে না। পর্বের বৈশিষ্ট্যগুলা বোথ এমসিকিউ এবং সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বলছে যে ভার্টিব্রাটার যেই পর্বটা আছে, ভার্টিব্রাটা পর্বের যে সাব ক্লাসগুলো আছে সেখান থেকেও আমাদের প্রশ্ন আসছে। আর্থ্রোপোডা থেকে প্রচুর, মলাস্কা, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস ও নীতি, প্রয়োজনীয়তা, প্লাটিহেলমিনথেস, এই পর্বগুলো বললাম বারবার প্রশ্ন আসছে। এই পর্বগুলোর উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলা অবশ্যই আরেকবার দেখে যাবা। কি বলছি? ভার্টিব্রেটার সকল সাব ক্লাস এবং ক্লাস, আর্থ্রোপোডা পর্ব, মলাস্কা পর্ব, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং এর প্রয়োজনীয়তা, নীতি, আর লাস্টে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, আসো আমরা পরের প্রশ্ন যাই। করটির সর্ববৃহৎ অস্থি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর চলন ও অঙ্গচালনা এই অধ্যায় থেকে
একটা না একটা প্রশ্ন অবশ্যই দিবে। সো এই অধ্যায় যদি একটু ভালো করে তোমার পড়া থাকে 100% তুমি একটা প্রশ্ন কমন পাবাই। তো করটিকার সর্ব ও বড় মানে সর্ববৃহৎ অস্থির নাম ম্যান্ডিবল। আমরা সবাই জানি যে এই যে করটি, এই করটির দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে করটিকা, একটা হচ্ছে কি করটিকা, আর একটা হচ্ছে মুখমণ্ডল, আর একটা হচ্ছে মুখমণ্ডল। ঠিক আছে, দুইটা মিলেই হচ্ছে আমাদের করটি, এটা আবার ভুলে যাও না। তো এইটা আসলে কোন টপিকের মধ্যে পড়ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাসের প্রথমেই দেখবা যে আজমল স্যারের বইতে একটা শ্রেণীবিন্যাস করা আছে যে কোথায় কোন অস্থির সংখ্যা কত। এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে তোমার কশেরুকার সংখ্যা কত, কশেরুকা আবার টাইপস আছে, সেই টাইপসের সংখ্যা কত, মুখমণ্ডলের অস্থি কোনটা সংখ্যা কত, করটিকার অস্থির সংখ্যা কত, করটিকার অস্থি কোনটি, খুবই 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 ইম্পর্টেন্ট। সাথে আমি আরেকটু জিনিস লাগাই দিতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফোরামেন ফোরামেন এবং প্রসেস সমূহ। যেমন আমি যদি তোমাকে বলি অবটুরেটর ফোরামেন কোথায় থাকে আর গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে, হিউমেরাসের মস্তক কোনটার সাথে সংযুক্ত হবে, অবটুরেটর ফোরামেন নাকি গ্লিনয়েড ক্যাভিটি? অবশ্যই গ্লিনয়েড ক্যাভিটি। অবটুরেটর ফোরামেনের সাথে এসে কি সংযুক্ত হবে, নিচের যে পায়ের আমাদের ফিমারের হেড। ঠিক আছে, সো এই যে কিছু ইম্পর্টেন্ট ফোরামেন, ইম্পর্টেন্ট প্রসেস সমূহ, এই জিনিসগুলো বলে আমাদের জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। করনয়েড প্রসেস কোথায় পাওয়া যায়, করকয়েড প্রসেস কোথায় পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবং সাথে সাথে আমাদের পড়তে হবে অস্থির যেই গঠনটা আছে, অস্থির যেই গঠন, নিরেট অস্থির যেই গঠন, হ্যাভারসিয়ান সিস্টেম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই সব হলো লাস্টে আছে তরুণাস্থি। তরুণাস্থি থেকে কি প্রশ্ন আসবে ভাইয়া, তরুণাস্থির প্রকার ভেদ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তরুণাস্থির প্রকারভেদ, এইটা সব ভার্সিটির জন্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসো 7 নাম্বার প্রশ্নে, পরিপূরক জিনের কারণে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? প্রশ্নটা ভালো করে পড়ো, এবং এই অধ্যায় থেকে বললাম আমি জিনতত্ত্ব বিবর্তন বললাম, খুবই 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 ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো, পরিপূরক জিন, এই পরিপূরক জিনের ক্রিয়াকে বলা হয় হচ্ছে সহপ্রকটতা। কি বলা হয়? সহপ্রকটতা, ভুলে যেও না। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এবং এক নাম্বার একটা মাত্র ব্যতিক্রম, যেটার অনুপাত হচ্ছে 9:7, বাকি সবই বললাম 13:3। তুমি প্রকট এপিস্টেসিসের কথা বলো আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কথা বলো। তো তোমাকে যে জিনিসটা করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র সমূহের ব্যতিক্রম, ইনফিনিটি স্টার এর উদাহরণ সহ অনুপাত মুখস্থ করে যাবা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম মুখ বধির ক্রস কিসের উদাহরণ? দ্বৈত প্রচ্ছন্ন উদাহরণ। অর্থাৎ উদাহরণ সহ অনুপাত, মুখ বধির ক্রস তথা দ্বৈত প্রচ্ছন্ন অনুপাত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? 13:3। উদাহরণ তার অনুপাত, খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং শেষে আরেকটা জিনিস হাইলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর, অর্থাৎ কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে, কাকে রক্ত দিতে পারবে না। এটা নিয়ে বললাম একটা চমৎকার ভিডিও আমার এই চ্যানেলেই আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সমস্যা নেই, একটু দেখে নিবা কাইন্ডলি। আরেকটা আছে হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারস। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি কি আছে, সাথে আর একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে লিথাল জিনের প্রভাবে কি হয়, লিথাল জিন। ঠিক আছে, এই দুইটা টপিক বললাম খুবই 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 ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি, এই জিনতত্ত্ব বিবর্তন প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি ইউনিটের জীববিজ্ঞানের জন্য। এখান থেকে এমসিকিউ অবশ্যই অবশ্যই পাবা। তাহলে আমরা ম্যাক্সিমাম কি পড়বো, মেন্ডেলের সূত্র সমূহ, সূত্রের ব্যতিক্রম, ব্যতিক্রমের উদাহরণ, এর অনুপাত, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, অর্থাৎ কে কাকে ব্লাড দিতে পারবে অথবা কার কাছ থেকে নিতে পারবে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারস আর লিথাল জিন। এবং শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সংযোগকারী যোগসূত্র, এবং সাথে সাথে হচ্ছে তোমার বিবর্তনের কিছু কথা আছে, ইম্পর্টেন্ট যে লাইনগুলা, এবং কিছু কাল আছে, মানুষের উদ্ভব হয় কখন, ডাইনোসরের উদ্ভব হয় কখন, ডাইনোসর মারা যায় কখন, কোনটাকে সরীসৃপের যুগ বলা হয়, এটা বললাম। এই যে কিছু ইম্পর্টেন্ট যুগ তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। 8 নাম্বার, আমি যেই কথাগুলা বলতেছি তুমি ভিডিওতে দেখা অবস্থায় পড়ে ফেলাও ভাই,
পড়ে ফেলাও, অবশ্যই কাজে লাগবে। হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়? আমরা সবাই জানি সেটা হচ্ছে হিপনোটক্সিন থাকে হচ্ছে নেমাটোসিস্ট থলির মধ্যে। কিসের মধ্যে? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট থলির মধ্যে। এবং এই নেমাটোসিস্ট থলি থাকে অ্যাকচুয়ালি নিউরোসাইট কোষে। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউরোসাইট। তার মানে অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা কোন কোন টপিক থেকে এই অধ্যায় থেকে হয়েছে দেখো। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষ সমূহ। তোমাকে বলবে নিচের কোনটি এপিডার্মিসের কোষ নয় অথবা গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়। আমরা জানি জনি ব্যতীত সব কোষই গ্যাস্ট্রোডার্মিসে আছে, এপিডার্মিসে আছে। জনি শুধুমাত্র এপিডার্মিসে থাকে, জনন কোষ আর নিউরোসাইট কোষ। আচ্ছা, এবং ডিপ্লোব্লাস্টিকের অন্তর্গঠন ও কোষের অন্তর্গঠন ঘাসফড়িং এর, এটা পরে আসি। এইখান থেকে আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হাইড্রা থেকে, সেটা হচ্ছে হাইড্রার যে চলন, হাইড্রার বিভিন্ন প্রকার চলন, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হাইড্রার নেমাটোসিস্টের প্রকারভেদ। হাইড্রার কিসের প্রকারভেদ? নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের প্রকারভেদ, নেমাটোসিস্টের প্রকারভেদ। এই দুইটা টপিক বললাম হাইড্রা থেকে প্রচুর পরিমাণে আসছে। এবং আর একটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের বলে দেই, সেটা হচ্ছে হাইড্রা এর খাদ্য। হাইড্রা এর খাদ্য, এখান থেকেও বিগত বছরে প্রশ্ন আসছে। এরপরে তুমি ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ এবং দর্শন, চোখের যেই টোটাল পার্টটা আছে, খুব চমৎকার করে একটা আদর্শ মাটিডিয়ামের গঠন চমৎকার সুন্দর করে পড়ে যাবা। রুই মাছের যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান এবং স্বভাব এবং রুই মাছের যে ইম্পর্টেন্ট লাইন তোমার বইতে দাগানো আছে সেটা একবার দেখে যাবা। আচ্ছা আসো, নিচের কোনটি আরএনএ ভাইরাস? প্রশ্নটা অ্যাকচুয়ালি করা হয়েছে হচ্ছে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। এই যে দুই প্রকার ভাইরাস আছে তুমি বললাম অলরেডি জানো। এইখান থেকে আমরা সবাই জানি সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবাই হচ্ছে ডিএনএ ভাইরাস। এইচআইভি হচ্ছে একলা আরএনএ ভাইরাস, কারণ টিপুর ভাই টিটু ভ্যারিওলা থেকে ভ্যাকসিন এলো, এক ছন্দের মাধ্যমে তুমি সবগুলা ডিএনএ মুখস্থ করে ফেলাইতে পারতেছো। তাহলে ডিএনএ ভাইরাসের একটা নাম ছন্দ দিয়ে অবশ্যই মুখস্থ করবে, এটা বললাম খুবই কমন প্রশ্ন, কোনো না কোনো ভার্সিটিতে পাবাই। নিচের কোনটি ডিএনএ ভাইরাস বা নিচের কোনটি আরএনএ ভাইরাস বা নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, আরএনএ ভাইরাস নয়। এখন এই যে আমাদের অণুজীব, এই অণুজীব থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে, রিটেনও আসতে পারে। ভাইরাসের বৈশিষ্ট্য, কোন জীবীয় বৈশিষ্ট্য লেখো, জড় বৈশিষ্ট্য লেখো, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখো, বা ম্যালেরিয়া রোগের লক্ষণ সমূহ লেখো। খুবই মানে প্রি এরিথ্রোসাইটিক সাইটোকিনিতে কি হয়, 3টা পয়েন্ট লেখো, 4টা পয়েন্ট লেখো, এটা রিজনের প্রশ্ন। দেখো বলছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক যে গুরুত্বের যে টোটাল একটা পৃষ্ঠা আছে সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়। এবং ব্যাকটেরিয়ার চাইতে ভাইরাসের গঠন ও প্রকারভেদটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার ভাইরাস এবং ভাইরাসের বৈশিষ্ট্য এবং ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ এবং ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, এবং সাথে সাথে একটা কথা আছে পরজীবিতা, ইমার্জিং ভাইরাস কি, এবং ম্যালেরিয়ার জীবনচক্র, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। দেখো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ 3 স্টার টপিক আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের সাব ভাইরাল সত্তা বলে একটা কথা আছে। এবার মেডিকেলে প্রশ্ন আসছে, সাব ভাইরাল সত্তা কি? সাব ভাইরাল সত্তা অর্থাৎ ওই যে পার্সোনা প্রিয়ন্স কি জিনিস, এই কি জিনিস, সেই কি জিনিস, পার্সোনা নিউক্লিও ক্যাপসিড কি জিনিস, সেইটাই খুব সুন্দর করে পড়ে যাবা এবং সেটা যেন পরীক্ষার হলে যায় পারো। অর্থাৎ ভাইরাস থেকে আমাদের ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের যেই বিস্তার এবং ভাইরাসের টোটাল গঠন, বিশেষ করে টি2 ব্যাকটেরিওফাজের গঠনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং ভাইরাসের ইমার্জিং ভাইরাস কি এবং ভাইরাসের সাবভাইরাল সত্তা। ব্যাকটেরিয়া থেকে লাগবে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, আর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের সাথে সাথে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। খুব অল্প পরিমাণে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের যে ছক মানে একটা পৃষ্ঠা দেওয়া আছে সেটা। এন্ড লাস্ট অফ অল হচ্ছে আমাদের লাগবে ম্যালেরিয়ার রোগ। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আরেকটা 3 স্টার কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার যে পরজীবী, এই ম্যালেরিয়া পরজীবীর যে সুপ্তিকাল আছে, সুপ্তিকাল এবং সুপ্তিকালের সাথে সাথে ম্যালেরিয়া দ্বারা সৃষ্ট কিছু রোগ আছে, যেমন কোয়ার্টান ম্যালেরিয়া কাকে বলে, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কাকে বলে, মানে কোন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা কি রোগ হয়, এই যে রোগ সমূহের নাম, এটা বললাম অবশ্যই তোমাকে পারতে হবে। ঠিক আছে, আমি বললাম এটার উপর একটা ছোট ক্লাসও আছে। আচ্ছা আসো,
এর পরেরটায় প্রশ্ন চলে যায়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতটি এটিপি খরচ হয়? এটিপির কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকবারই দেয়। এটা আরেকটা মোস্ট কমন ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে শ্বসনের বিভিন্ন পর্যায়ে, শ্বসনের বিভিন্ন, হাসান স্যারের বইতে ছোট একটা ছকও আছে, বিভিন্ন পর্যায়ে কিসের হিসাব? এটিপি এর হিসাব। এটিপি এর হিসাব কেমন আমরা জানি, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কয়টা উৎপাদ তৈরি হয়? দুইটা। গ্লাইকোলাইসিস মানেই হচ্ছে 2, মোট টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল তৈরি হয় হচ্ছে 4টা এটিপি। কয়টা এটিপি? টোটাল তৈরি হয় হচ্ছে 4টা। খরচ হয়ে যায় কয়টি? খরচ হয়ে যায় 2টি। তাহলে নিট এটিপি উৎপাদন হচ্ছে 2টি। এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখবা। এখান থেকে বললাম খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে শ্বসনের বিভিন্ন পর্যায়ে এটিপির হিসাব, সালোক সংশ্লেষণের চক্রগুলা, শ্বসনের চক্রগুলা, প্রস্বেদনের প্রকারভেদ, প্রস্বেদনের প্রয়োজনীয়তা এবং অবাধ শ্বসনের প্রয়োজনীয়তা, প্রত্যেকটা টপিকের মধ্য থেকে প্রশ্ন আসছে। সেই টপিকগুলা যদি সম্ভব হয় সেই টপিকগুলো আবার একটু দেখে যাও। যদি অধ্যায়টা বড় তবে আমি অনুরোধ করব একটু মাথা ঠান্ডা করে দেখে যাও, কাজে লাগবে। 11 নাম্বার, টিস্যু কালচার প্রযুক্তির জনককে আমরা সবাই জানি হ্যাভারল্যান্ড। টিস্যু কালচার প্রযুক্তির জনক গটলিব হ্যাভারল্যান্ড, তাই না? তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই অধ্যায় মানে ঢাকা ইউনিভার্সিটি বললাম এখন একটু আবিষ্কারকের মধ্যেও যাইতেছে। তাহলে ইম্পর্টেন্ট যে আবিষ্কারকগুলো তোমার আমার বইতে দেওয়া আছে, বিশেষ করে ফার্স্ট পেপারের স্পেসিফিক কিছু অধ্যায়, সেকেন্ড পেপারে স্পেসিফিক কিছু অধ্যায়, সেটা একটু মুখস্থ করে যেও, ঠিক আছে? যে প্লাজমিড কে আবিষ্কার করছে, ইনসুলিন কে আবিষ্কার করছে, এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে যেও। তার মানে আমরা একটু অ্যানালাইসিস করলে প্লাজমিড সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্লাজমিডের বৈশিষ্ট্য, প্লাজমিডের ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এর ধাপ সমূহ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে এবং আমাদের টোটাল জীবনে এর প্রভাবটা আসলে কি পড়ছে, এবং কৃষি ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্ট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে নিচের লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়? এইটা বললাম খুবই কমন কোশ্চেন, আমাদের বোর্ডে ওই টাইপের কোশ্চেন আসতো। সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। কি বলছি? ভাস্কুলার বান্ডেল এর প্রকারভেদ, ঠিক আছে? প্রকারভেদ। তো এই জিনিসটা বলে আমরা সবাই জানি যে লেপ্টোসেন্ট্রিক মানেই হচ্ছে লেডি। এই জিনিসটা আমরা মুখস্থ করতাম যে লেপ্টো, আমি পড়তাম হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে ইউ আর এ লেডি। দেখো ইউতে হচ্ছে ইউক্কা, আর এই লেতে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোর ল ফ্লোয়েম ল, অর্থাৎ লেপ্টোসেন্ট্রিক এর বাংলা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে ফ্লোয়েম কেন্দ্রিকের আরেকটা উদাহরণ হচ্ছে ডিতে হচ্ছে ড্রাসিনা। ডিতে কি? ড্রাসিনা। তাহলে ইউক্কা এবং ড্রাসিনা এটা কিসের উদাহরণ? লেপ্টোসেন্ট্রিক উদাহরণ। তুমি পড়বা কি? ইউ আর এ লেডি। অর্থাৎ এই যে বিভিন্ন প্রকার ভাস্কুলার বান্ডেল, বদ্ধ সমপার্শ্বীয়, মুক্ত পার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, লেপ্টোসেন্ট্রিক, তারপর তোমার জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, এই যে পার্টটা, টোটাল পার্টটা আছে, ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে একবার চোখ বুলায় ভালোভাবে মাথার মধ্যে ঢুকায় যাবা। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টিস্যু তন্ত্র থেকে, সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে বললাম 8টা প্রশ্ন আসছে। তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র শিরোনামে আমাদের হাসান স্যারের বইতে যেই টপিকটা দেয়া আছে সুন্দর করে পড়ে যাওয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, এটার থেকে 2টা প্রশ্ন আসছে, যে টপিকগুলো আছে সেটা একটু দেখে যাবা। আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়, তোমার উত্তর কি দিবা? অবশ্যই তোমার এই যে টপিকগুলো জানা লাগবে। প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়, স্টার্চ শীট কোথায় পাওয়া যায়, পেরিসাইকেল স্তরে পাওয়া যায়, তাই না? কোনটি বাঁধের মতো কাজ করে, অন্ততক বাঁধের মতো কাজ করে, এই ইম্পর্টেন্ট তথ্য গ্রাউন্ড বেড টিস্যু তন্ত্রের মধ্যে দেওয়া আছে। সো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের ভেতরে যে টপিকটাগুলো আছে সেটা অবশ্যই ভালো করে দেখে যাবা, ঠিক আছে? আশা করি তোমাদের এই ক্লাসটা যথেষ্ট পরিমাণ তোমাদের কমন এনে দিতে সক্ষম হবে। যেভাবে ক্লাসটা পড়ছি, ক্লাসটা চালাই, সাথে আমি যে টপিকগুলো বলতেছি সাথে বই খুলে পড়ে ফেলো, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের খুব ভালো একটা ফলাফল আমরা আশা করি। আল্লাহ ভরসা, বেস্ট অফ লাক।